প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে। আজকে আমরা কথা বলবো রেইনবো নেশন নিয়ে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বিএনপি তাদের যে 31 দফা ঘোষণা করেছিল, সেখানে কিন্তু রেইনবো নেশনের কথা বলা হয়েছে। এবং আজকে আমরা এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অত্যন্ত একজন উপযুক্ত অতিথি হিসাবে পেয়েছি, যিনি বিএনপির সবচেয়ে দুঃসময়ের মধ্যে টকশোতে খুব সোচ্চার ছিলেন। তিনি হচ্ছেন আমাদের সকলেরই পরিচিত সাবেক সংসদ সদস্য বিএনপির ব্যারিস্টার রুমিন ফারহানা রয়েছেন আমাদের সাথে। আপনাকে প্রথমত স্বাগত জানাই যে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের পর আমরা একটা পতিত সরকারকে পতনের অবস্থা দেখেছি, এবং সেখানে আপনারা যে ভূমিকা রেখেছেন, বিশেষ করে নানা রকমভাবে আপনাদের যুক্তি তথ্য দিয়ে আপনারা যেভাবে দেশকে জাতিকে সহায়তা করে, সেজন্য ধন্যবাদ জানাই। আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি রেইনবো নেশন, এবং এটার মধ্যে 31 দফার যে ঘোষণা সেটি কিন্তু আগেই করাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তার নানা শ্রেণী পেশার মানুষ ও দলের সাথে মতামতের ভিত্তিতেই প্রথমে 27 দফা করেছিল, পরবর্তীতে 31 দফা করেছে, এবং সেখানে বলা আছে যে এখনও সেটি ওপেন আছে এবং প্রয়োজনে এখানে যোগ বিয়োগ সব কিছু করা যাবে। যে বিষয়টি প্রথমটা আমি আলোচনা করব, তারপরে আমরা পতিত সরকারের নানা রকম গুম খুন, হত্যা, অন্যায়, অবিচার, অর্থ পাচার সব কিছু নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করব। প্রথম যে রেইনবো নেশনের কথা বলতে গিয়ে প্রথম দফার মধ্যে বলা আছে, আমি সেটি পড়ে শোনাচ্ছি। প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতির বিপরীতে সব মত ও পথের সমন্বয়ে বাংলাদেশ জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। এজন্য অব্যাহত আলোচনা, মত বিনিময়, পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে ভবিষ্যৎমুখী এক নতুন ধারার সামাজিক চুক্তিতে পৌঁছাতে হবে। আমি আসলে মূলত যেটি কোট করতে চাচ্ছি, নতুন ধারার সামাজিক চুক্তি বলতে আসলে এখানে কী বোঝা যাচ্ছে? এটা নতুন শব্দ, বেশ এটি পুলকিত করে। নতুন ধারার সামাজিক চুক্তিটা কী হতে পারে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নিশ্চয়ই মনে আছে 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 ঘোষণা করেছিলেন, এবং সেখানেও কিন্তু এই রেইনবো নেশনের কথা উনি স্পষ্টভাবে বলেছিলেন। উনি সামাজিক চুক্তির কথা বলেছিলেন এবং বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গড়ার কথা বলেছেন, যেখানে সকল মত পথের মানুষকে একটা মানে কনসলিডেশনের মধ্যে নিয়ে আসা, একটা ঐক্যমতের মধ্যে নিয়ে আসার কথা তিনি সেই ভিশন 2030 যখন দিয়েছেন তখনই তিনি বলেছেন। ইনক্লুসিভ সোসাইটি করবার কথা বলেছেন। কিভাবে এটি সম্ভব? সামাজিক চুক্তির কথা যেটি আপনি বলছিলেন, এটাকে যদি আপনি ইংরেজিতে আমরা বলি, সেটা হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট বলে যে বিষয়টা আসলে পরিচিত। সমাজে আপনার রাজনৈতিক মত পথ ভিন্ন হতেই পারে আমার চেয়ে, কিন্তু কিছু জায়গায়, কিছু বেসিক জায়গায় আসলে সকলকেই একটা ঐক্যমতে আসতে হবে। ফর এক্সাম্পল, বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ হবে, বাংলাদেশের সকলের মত প্রকাশের স্বাধীনতা থাকবে, বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি আন্তর্জাতিক মানের সঙ্গে একটা সমন্বিত অবস্থায় থাকবে, বাংলাদেশে দুর্নীতিকে যতদূর সম্ভব কমিয়ে আনতে হবে, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী এবং স্বাধীন করতে হবে, বাংলাদেশে আমরা একটি স্বাধীন বিচার বিভাগ প্রত্যাশা করি, বাংলাদেশের সেপারেশন অফ পাওয়ার, যেটা বিচার বিভাগ, আইন বিভাগ এবং নির্বাহী বিভাগ, তাদের প্রত্যেকের কাজ আলাদা এবং প্রত্যেককে স্বাধীনভাবে আলাদা আলাদাভাবে যাতে একে অপরের উপরে কোনো রকম কোনো খবরদারি করতে না পারে, এরকম একটা রাষ্ট্র আমরা গঠন করতে চাই। এই ব্যাপারে আপনার দল ভিন্ন হতে পারে, মত ভিন্ন হতে পারে, কিন্তু এই যে বেসিক বিষয়গুলো, এই বিষয়গুলোতে আমাদের মধ্যে একটা মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং আসতে হবে যে আমাদের বেঞ্চমার্ক এটা হবে, এর নিচে আসলে আমরা যাব না, আমরা ম্যানিপুলেট করে রাতে ভোট করে ফেলবো না, আমরা ভোট রিগিং করে আপনাকে বিজয়ী, আপনাকে মানে পরাজিত ঘোষণা করে আমি বিজয়ী ঘোষিত হয়ে যাব না, আমি ডামির নির্বাচন করব না। এইরকম বেসিক কিছু বিষয়ে আপনার, আমার এবং আমাদের সকলের, বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে একটা সোশ্যাল কন্ট্রাক্ট বা ঐক্যমতে আসতে হবে যে বাংলাদেশটাকে আসলে এর নিচে আমরা নেব না, এবং এই বেসিক প্রিন্সিপালগুলো যেই দল করি না কেন আমরা মেনটেন করব। সেখানে ধর্মীয় সম্প্রীতির বিষয়টা কিভাবে দেখবেন আপনারা? সার্টেনলি। দেখুন, বাংলাদেশ কিন্তু আবহমান কাল থেকেই ধর্মীয়ভাবে অত্যন্ত মানে একটা সেকুলার কান্ট্রি। আমরা কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান প্রত্যেকে যার যার ধর্ম পালন করি, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশে আমরা যে উদাহরণগুলো বিভিন্ন সময় লক্ষ্য করেছি, যে শুধুমাত্র মুসলমান হবার কারণে তাকে নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে, তার বাড়িতে গরুর মাংস পাওয়া যাবে এই সন্দেহে তার উপরে বর্বর আক্রমণ হয়েছে, কিংবা তাকে নানানভাবে সামাজিকভাবে হেয় করা হয়েছে, পলিটিক্যালি হেয় করা হয়েছে।
এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশে কখনোই সেভাবে ছিল না। অনেকেই বলবেন যে এই 24-এর গণ অভ্যুত্থানের পরে সংখ্যালঘুদের উপরে নির্যাতন, যেটা আমাদের পাশের দেশ খুব ব্যাপকভাবে প্রচার করবার চেষ্টা করেছে, বাংলাদেশে কিন্তু কেবলমাত্র সংখ্যালঘু হবার কারণে আক্রমণের শিকার খুব বেশি হয় না। বাংলাদেশে যেটা হয়েছে, তারা হয়তো ফ্যাসিবাদী শক্তির সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত ছিল। ঠিক যেভাবে সালমান এফ রহমানের উপর মানুষের ক্ষিপ্ততা আছে, ঠিক যেভাবে ডিবি হারুনের উপরে মানুষের ক্ষিপ্ততা আছে, বা যেভাবে আসাদুজ্জামান খান কামালের উপরে মানুষের ক্ষিপ্ততা আছে, ঠিক একইভাবে হয়তো ওসি প্রদীপের উপরও মানুষের ক্ষিপ্ততা আছে। কিন্তু সে কেবলমাত্র একজন বিশেষ ধর্ম বিশ্বাসী বলে তার উপরে মানুষের ক্ষোভ বা রাগ আছে, বিষয়টি কিন্তু আসলে তেমন নয়। সো বিএনপি অলওয়েজই কিন্তু একটা মধ্যপন্থী দল। বিএনপি ডানের বাম, বামের ডানের চলে। সো বিএনপি কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দল নয়, কোনো উগ্র মতাদর্শে বিশ্বাসী দল নয়। বিএনপি বরং বাংলাদেশের জাতীয়তাবাদের যেই মানে সূচনা, জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদের যেই ধারণা, যে কনসেপ্ট, সেটা কিন্তু প্রথম বিএনপির হাত ধরেই এসছে। এর আগে কিন্তু আমরা দেখেছি বাঙালি জাতীয়তাবাদ, যেটা বাংলাদেশের আরো অনেক জাতিগোষ্ঠীর মানুষকে এক্সক্লুড করে দেয়। সো বিএনপি কিন্তু ইনক্লুশনে বিশ্বাস করে, সেটা আপনি ধর্মের কথা বলেন, সেটা আপনি লিঙ্গের কথা বলেন, সেটা আপনি রাজনৈতিক পরিচয়ের কথা বলেন, কিংবা আপনি জাতিগত পরিচয়ের কথা বলেন, মানে এটা হারমোনিতে জাতীয়তাবাদী দল বিশ্বাস করে এবং ইনক্লুশনে বিশ্বাস করে। নিশ্চয়ই এটা নিশ্চয়ই আমাদের মনে আছে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি শব্দটাকে জুড়ে দিয়ে কিভাবে সকলকে এটা একত্রীভূত করে বলে, যারা নৃগোষ্ঠী রয়েছে, যারা ভিন্ন ধর্মের মানুষ রয়েছে, যারা হয়তোবা বাংলাদেশি বলে আশ্বস্ত হতে পারে যে আমি বাংলাদেশি। যেমন আমাদের পাসপোর্টে কিন্তু আমরা সেদিনই তো দেখলাম যে সাবেক পতিত প্রধানমন্ত্রী তিনি বাঙালি কথা উচ্চারণ করলো, কিন্তু তার পাসপোর্টে লেখা আছে বাংলাদেশি। সো এটা তো আমরা অবশ্যই কৃতিত্ব দিতে পারি যে আমাদের নেশনকে একত্রিত করবার জন্য, এবং যেটি আমরা বলছিলাম যে রেইনবো নেশন, সেই জায়গাটা আমরা আসছিলাম। আপনি এখানে ছোট ছোট করে অনেকগুলি কথা বলেছেন, সেই কথার মধ্যে বিচার বিভাগের কথা প্রথমত নিয়ে এসেছিলেন। নিশ্চয়ই ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনি যেহেতু একেবারে আন্দোলনের সোচ্চার ছিলেন, মাঠে ছিলেন, টকশোতে ছিলেন, টেলিভিশনে ছিলেন, সব জায়গায় ছিলেন আপনি, এই যে বিচারহীনতা যে সংস্কৃতির কথা বলা হচ্ছে, আমরা যদি ছোট ছোট করে আসি, যে বিচারক বিচার করতে গিয়ে আজ্ঞাবহ বিচার করেছেন তারা রাতারাতি কিন্তু প্রমোশন হয়ে গিয়েছেন, আর যে বিচারক আজ্ঞাবহ বিচার করেননি তাকে দেশ থেকে পালাতে হয়েছিল। আমরা 21শে আগস্টে যদি বোমা হামলার কথা ধরি, আমরা দেখেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যাকে 1/11-এর সময় সবচেয়ে বেশি নির্যাতন করা হয়েছিল, সেই নির্যাতিত 1/11-এর সরকারও কিন্তু তার নাম চার্জশিটে দিতে পারেনি, কিছু খুঁজে পায়নি। আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে আমরা দেখেছি কি 2বার 3বার 4বারের বেলায় হয়তো বা তার নাম সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই যে বিচারহীনতার সংস্কৃতির কথা আপনি বললেন ছোট্ট করে, তো পতিত আমলে বিচারহীনতা নিয়ে আপনার আর বিশ্লেষণ কি রয়েছে, কিভাবে বলতে চান আপনি? দেখুন, গত 15 বছরে না বিচার বিভাগকে পুরোপুরি ধ্বংস করা হয়েছে। আমরা বিচার বিভাগের একজন হাইকোর্টের জাস্টিসের কাছ থেকে শুনবো আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ, এটা কিন্তু আমরা বাংলাদেশে অতীতে কখনো কল্পনাও করি নাই। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যদি শেয়ার করতে হয়, আমি দেখেছি কিভাবে এক একটা কোর্টকে আলাদা করা হয়েছে। এটা আওয়ামী লীগপন্থী কোর্ট, এখানে আওয়ামী লীগপন্থী লয়ার নিতে হবে। এই কোর্টটা মধ্যপন্থী বা এই কোর্টটা নিউট্রাল, এখানে আপনি যাকে মন চায় নিতে পারেন। এটা কিন্তু আমি বলছি ব্যাক ইন 2009-10 কথা। এরপরে তো পুরো বিচার বিভাগকে এমনভাবে পলিটিসাইজ করা হয়েছে যে আপনি কোনো কোর্টকে আওয়ামী কোর্টের বাইরে আর চিন্তা করতে পারবেন না। আমরা দেখেছি বিচারপতিরা রাজনীতিতে জড়িয়েছে, আমরা দেখেছি প্রধান বিচারপতিকে দেশ ছাড়া হতে হয়েছে, এবং কিভাবে ডিজিএফআই, এনএসআই, মানে ওই সময় যারা গোয়েন্দা সংস্থার ছিলেন তারা, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একই সঙ্গে কিভাবে সকলের মানে সম্মিলিত প্রচেষ্টায় একজন সিটিং চিফ জাস্টিস বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছেন। এই নজিরগুলো তো খুব ভালো নজির নয়। আমি বিচারপতি মানিকের কথা বলতেই চাই, এবং তার ওপরে মানুষের যে রাগ, মানুষের ঘৃণা, মানুষের ক্ষোভ, এটা কিন্তু কেবলমাত্র একজন বিচারপতি মানিক তিনি মিডিয়ার সামনে এসে কথা বলছেন বলে
তার চেহারাটা সকলের সামনে খুব স্পষ্ট। কিন্তু এরকম মানিক কিন্তু একজন না, সারা বিচার বিভাগে এরকম মানিক অনেকগুলো তৈরি হয়েছে। তৈরি হওয়ার অনেক কারণ আছে। এক হচ্ছে দলীয় বিবেচনায় তাদেরকে নিয়োগ দেয়া হয়েছে, দলীয় বিবেচনায় তাদেরকে হাইকোর্টে অ্যাপয়েন্টমেন্ট দেয়া হয়েছে, আইন মন্ত্রণালয়ের অধীনে লোয়ার জুডিশিয়ারিকে রাখার ফলে লোয়ার জুডিশিয়ারির পুরো কন্ট্রোলটা আইন মন্ত্রণালয়ের হাতে ছিল, এবং সেই কারণে দেখা গেছে আইনমন্ত্রীর যারা বিরাগ ভাজন তারা কেউ প্রমোশন পান নাই, কারো কোনো ভালো জায়গায় পোস্টিং হন নাই, কিন্তু যারা হয়তো তার দলের লোক বা তার কাছাকাছি কিংবা যে কোনোভাবেই হোক তার পছন্দের, তাদের পোস্টিং প্রমোশন সবই হয়েছে। সো একেবারে ধরে ধরে বিচার বিভাগকে পলিটিসাইজ করা হয়েছে, যে কারণে আমরা এই যে আমাদের তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার যে রায়, সেটাও কিন্তু এই বিচার বিভাগের কাছ থেকে এসেছে। সেখানেও জালিয়াতি হয়েছে, সেখানেও জালিয়াতি। দেখুন 14, 18 এবং 24 এই তিনটা নির্বাচনের দায় আওয়ামী লীগকে যতটা নিতে হবে, এক খায়রুল হককে ততটাই নিতে হবে। প্রধান বিচারপতি ওই সময় খায়রুল হক ছিলেন, এবং তিনি যেভাবে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় দিলেন, অর্থাৎ একেবারে একটা পলিটিক্যাল ম্যাটারে জুডিশিয়ারি নিজেকে জড়িয়ে ফেললো, এবং একটা একেবারে টোটালি পলিটিক্যাল ইস্যুতে জুডিশিয়ারি যেভাবে তার রায়টা দিল, এবং তার ফলশ্রুতিতে 14, 18 এবং 24-এর নির্বাচন বাংলাদেশে একটা জালিয়াতির নজির তৈরি করলো। এটার দায় কি জুডিশিয়ারিকে নিতে হবে না? নিতে তো হবে। সো ওই জায়গা থেকে উত্তরণটা এখন আসলে আমাদের সকলের কাছেই একটা চ্যালেঞ্জের মতো আপনারা হয়ে 31 দাঁড়িয়েছে। দফার মধ্যে কিন্তু সেখানে স্পষ্ট বলেছেন যে আপনার বিচার বিভাগের স্বাধীনতা করবেন। আসলে কি সেটি সেই 31 দফার মধ্যেই থাকবে নাকি না সেটি বাস্তবায়নের জন্য আসলে আপনারা সেটি করবার জন্য আপনারা আকাঙ্ক্ষা ব্যক্ত করছেন, মানে জনগণকে সেভাবে কি একটু আশ্বস্ত করতে পারবেন কি? দেখুন, আমরা তো গত 17 বছরে সবচেয়ে বেশি সাফার করেছি। জি, আমাদের নেতাকর্মীদের সকাল হতো কোর্টের বারান্দায়, সন্ধ্যা হতো কোর্টের বারান্দায়, হাজিরা, জামিনের আবেদন, জামিন নাকচ, হাজতখানায় যাওয়া, আবার জেলে যাওয়া, আবার জামিন চাওয়া, এই চক্রে আমাদের জীবন কিন্তু 17 বছর ঘুরেছে। আমার নামে কিন্তু 8টা বা 9টা মামলা আছে। আপনার নামে? আমার নামে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আছে 7টা, আর হত্যা মামলা আছে 2টা, ওই 28 অক্টোবরের পরে মতিঝিলের রমনা থানায়। মানে কাকে হত্যা করেছেন বলা হয়েছে? এখন এটা তো আমি জানি না, আমি জানি না ভাই, সত্যি জানি না। তো এইগুলোর মধ্যে দিয়ে তো আমাদেরকে যেতে হয়েছে। সো আমরা জানি যে আমার একটা পলিটিসাইজড বিচার বিভাগ আসলে দেশের জন্য কতটা ক্ষতিকর হতে পারে। সেই জায়গা থেকে আমার মনে হয় সাধারণ মানুষও কিন্তু, গণমানুষও কিন্তু এখন অনেক সচেতন। সো আগের ওই হিস্ট্রির রিপিটেশন আমার মনে হয় না আর সম্ভব হবে। সুতরাং আপনারা সেভাবেই সচেতন থাকবেন। আমরা একটু যদি আসি, এখন পতিত সরকারের যে কথা বলা হচ্ছে, দুর্নীতি অনিয়মের কথা বলা হচ্ছে, আমি অনেক ক্ষেত্রেই পত্রপত্রিকা যখন পড়ি, গণমাধ্যম দেখি বা টেলিভিশন দেখি, তখন আমার কাছে মনে হতো না এই নিয়ে বোধ হয় মনে হতো সেই সময় অনেকের মধ্যে সৎ, যেটা আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, কিন্তু আমি দেখে আমার কাছে মনে হয় যে আমি কি ভুল দেখছি কিনা, যাকে মনে হতো অতি সৎ না, কিছুটা সৎ মনে হতো, কিন্তু দেখা যাচ্ছে উনি অতি দুর্নীতিবাজ। তো এই যে বিগত 15-16 বছরের আমরা দেখেছি যে মুজিব যে মুরাল করা হলো, মুজিবের কেল্লা করা হলো, আমরা পদ্মা সেতু বলি, মেট্রো রেল বলি, এবং সর্বশেষ যেটি আমরা দেখতে পাচ্ছি যে মুজিব পরিবারের যে দুর্নীতির কথা বলা হচ্ছে, সেই জায়গাটাকে আপনি কীভাবে দেখছেন? এটা না মানে ভীষণ রকম লজ্জাস্কর একটা ব্যাপার। আপনার মনে থাকবে গত 15-16 বছর আমরা ক্রমাগত শেখ হাসিনার মুখে শুনেছি এতিমের টাকা মেরে খেয়েছে। এই কথাটা উনি না বক্তৃতা করতে দাঁড়ালেই এই কথাটা ইনভেরিয়াবলি উনি দেশনেত্রীর ব্যাপারে বলতেন। আমরা তখন বারবার প্রতিবাদ করেছি, বারবার আপনাদের এই টকশোতে এসে আমি বলেছি যে 2 কোটি টাকা বেড়ে এখন 7 কোটি টাকা হয়েছে, এখন শুনি সেটা আরো বেড়ে 9 কোটি টাকা হয়েছে। ঠিক আছে? আর শেখ হাসিনার পিয়ন 400 কোটি টাকার মালিক, এটা উনি হাসতে হাসতে গণমাধ্যমের সামনে বলেন। হেলিকপ্টারে করে যাতায়াত করে, না হলে নাকি তার হয় না। টিউলিপ সিদ্দিকী 4 বিলিয়ন, না ইফ আই এম নট রং, 4 বিলিয়ন ডলার তার 9-6-এর কথা। সে নাকি ব্রিটেনের দুর্নীতি বিরোধী মন্ত্রীর পদে আছেন, সম্ভবত তিনি তার পদ হারাতে যাচ্ছেন। শেখ পরিবারের সঙ্গে যুক্ত, আওয়ামী লীগের সঙ্গে যুক্ত, এবং বিশেষ করে এই গত 15 বছরে যারা ক্ষমতার কাছাকাছি গেছে এবং এমপি বা মন্ত্রীর মতন পদে যেতে পেরেছে, আমি দুঃখিত এভাবে বলার জন্য, তারা কেউ সৎ নয়। বিকজ আপনাকে তো ওই সিস্টেমের মধ্যে ঢুকতে হয়েছে, ওই সিস্টেমের অংশ হতে হয়েছে। আপনি চাইলেও আপনার পক্ষে সৎ থাকা সম্ভব হয় না,
এটা অসম্ভব। এটা একটা আনহোলি নেক্সাস গড়ে উঠেছিল। কিরকম? আওয়ামী লীগ দল, আওয়ামী লীগ সরকার, ব্যবসায়ী মহল, মিডিয়া এবং জুডিশিয়ারি, এই 5-6টা জিনিস একসাথে হয়ে, সাথে প্রশাসন, এই কয়েকটা জিনিস একসাথে হয়ে পরস্পরের দ্বারা লাভবান হয়েছে এবং পরস্পরকে ছত্রছায়ায় আশ্রয় দিয়ে নিরাপদ রেখেছে। তা না হলে এই 15 বছর কোনোভাবে আওয়ামী লীগের পক্ষে রুল করা সম্ভব ছিল না। সুতরাং আপনি আওয়ামী লীগের মন্ত্রী হবেন, আপনি আওয়ামী লীগের এমপি হবেন, আবার একই সঙ্গে আপনি সৎ হবেন, এটা সোনার পাথর বাটি। এটা আসলে হয় না, ইট ইজ ইম্পসিবল। তার মানে আওয়ামী লীগ শুনলেই মনে হয় যে অনিয়ম এবং দুর্নীতির একটা ছায়া তাদের মধ্যে। আপনার কি আওয়ামী লীগ পন্থী একজন সিনিয়র সাংবাদিক, হ্যাঁ, তিনি একবার বলেছিলেন যে আওয়ামী লীগকে দেখলেই বলতে হবে তুই চোর। আজকে না, উনি মারা গেছেন আরো অনেক বছর আগে, আমি ABM মুসার কথা বলছি। উনি মারা গেছেন তাও 8-10 বছর বোধহয়, হ্যাঁ, হয়ে গেছে। উনি সেই সময় আওয়ামী লীগের প্রথম আমলেই বলেছিলেন 8 থেকে 14 মেয়াদে যে আওয়ামী লীগকে দেখলেই বলতে হবে তুই চোর। সেটা আওয়ামী লীগ অক্ষরে অক্ষরে প্রমাণ করে গেছে। আপনি আমাকে বলেন, ব্রিটেনের মতন একটা দেশে যেই শেখ পরিবারের সন্তান রাজনীতি করে, সেখানে এমপি হয়, সেখানে মন্ত্রী হয়, তার বিরুদ্ধে যখন $4 বিলিয়ন একটা দুর্নীতির তথ্য সামনে আসে এবং যেটা নিয়ে ব্যাপক অনুসন্ধান চলছে এখন এবং সকল টেলিগ্রাফের মতো পত্রিকা রিপোর্ট করছে, সো এটা তো অ্যালার্মিং, তাই না? তাহলে আপনি বাদটা কাকে দেবেন? জয়ের ব্যাপারে, পুতুলের ব্যাপারে কথাগুলো তো আসলে কখনো বলতে পারা যায় নাই মিডিয়াতে, তাই না? গণমাধ্যমে তো বলতে পারা যায় নাই, এটাই বাস্তবতা। তো তাদের এক একজনের বিষয় যদি তদন্ত হয়, আমি জানি না মানে শেখ পরিবার আর কোনোদিন বিশ্বের কোনো দেশে, বাংলাদেশ তো দূরেই থাক, কোনো দেশের রাজনীতিতে আর ফিরতে পারবে কিনা, আমি স্পেসিফিক্যালি শেখ পরিবারের কথা বলছি, আমার মনে হয় না তারা আর কোনোদিন কোনো অবস্থায় কোনো দেশের রাজনীতিতেই আর ফিরতে পারবে। দর্শক, আমরা শুনছিলাম, আমরা এই কথাগুলো নিয়ে আবার ফিরে আসবো এবং আপনাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন তারকা টকশবিদ, এবং আমরা দেখেছি যে বিএনপির একেবারে যখন দুঃসময়, সে দুঃসময় কিন্তু যেভাবে ভোকাল ছিলেন এখন একইভাবে কথা বলছেন। ভবিষ্যৎ রাজনীতিতে বিএনপিতে ওনার অবস্থান বা আরও অন্য বিষয়গুলো আমরা হয়তো শুনবার চেষ্টা করব। তবে একটা ছোট্ট বিরতিতেই আমাদের সাথে থাকবেন ব্যারিস্টার রুমিন ফারহানা। আমরা ছোট্ট বিরতির পর আবারও আমাদের প্রিয় অতিথিকে আপনাদের কাছে ফিরে আসবো। ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আবারও ফিরে এসেছি। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন সাবেক সংসদ সদস্য বিএনপির ব্যারিস্টার রুমিন ফারহানা রয়েছেন আমাদের সাথে। আমরা নানা কথা বলছিলাম, কিন্তু আমরা 31 দফার মধ্যে নির্বাচনের সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের পর তারা, এবং এরপরে নির্বাচন নিয়ে কিন্তু এখন একটা টানাপোড়েনের মতো মনে হচ্ছে আমাদের কাছে। আমরা যারা গণমাধ্যমে দেখি, বিএনপি হয়তো বা একরকম চাচ্ছে, জামাত কিছুটা প্রথমে একরকম, তারপর আর রকম চাচ্ছে, ছাত্ররা আর রকম চাচ্ছে। তো সে অবস্থার প্রেক্ষাপটে গতকালকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর ইউনূস কিন্তু বলেছেন যে বাংলাদেশের আগামী নির্বাচনকে সরকার এ যাবৎকালে সেরা করার একটা পরিকল্পনা গ্রহণ করছেন। আর পররাষ্ট্র উপদেষ্টা যেটি বলেছেন যে যত দ্রুত সম্ভব নির্বাচন করে সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে সরকারের কাজ, শীঘ্রই একটি নির্বাচনী রোডম্যাপ দেওয়া হবে। আর নির্বাচন কমিশনার মিস্টার সানাউল্লাহ বলেছেন নির্বাচন কমিশনের সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন। এখন যেটি হচ্ছে যে আপনাদের সঙ্গে যখন কথা বলা হয় তখন আপনারা বলেন আসলে এগুলি একটা ভাষা একটা রোড ম্যাপের কথা বলা হলে সেই রোড ম্যাপ হয় না। তো এটা নিয়ে কি কোনো তাড়াহুড়ো আছে কিনা, যে নির্বাচনটা নিয়ে আপনাদের মধ্যে কোনো? দেখুন, আমাদের মধ্যে কোনো তাড়াহুড়া নাই, কিন্তু একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনটা তো হওয়া দরকার, তাই না? নানান রকম সংস্কারের কথা আসছে, আমরা জানি মানুষের এক্সপেকটেশনও কিন্তু অনেক হাই, এবং স্টুডেন্টসরা এবং সাধারণ মানুষ যারা এই মুভমেন্টের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিল, তারা প্রত্যেকেই কিন্তু নানান রকম সংস্কারের একটা দাবি বা একটা ইচ্ছা অন্তত তারা পোষণ করে। এই সংস্কারগুলো আসলে কাদের হাত দিয়ে হওয়া উচিত? আমরা তো মনে করি একটা নির্বাচিত সরকার ছাড়া আপনি যতই সংস্কার করেন না কেন, পরবর্তী সরকারে যে আসবে তারা যদি সেটা পার্লামেন্টে র্যাটিফাই না করে, পার্লামেন্টে অ্যাপ্রুভ না করে এবং সেটাকে বাস্তবায়ন না করে, তাহলে এখন আপনি যদি 100,000ও সংস্কার করেন কোনো লাভ তো হবে না। তো সংস্কারটা হওয়া উচিত ঐক্যমতের ভিত্তিতে এবং একটি নির্বাচিত সরকার দ্বারা। বিএনপি কিন্তু একবারও বলেনি যে বিএনপি সরকার গঠন করবে। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপি আজকে প্রথম না,
বিএনপি বহু বছর ধরে লড়াইটা বিএনপির কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। আপনি যদি সেই 12-13 সাল থেকে বিএনপির লড়াইটার দিকে তাকান, আপনি দেখবেন বিএনপি প্রতিবার বলেছে মানুষ যেন ভোট দিতে পারে, লেভেল প্লেইং ফিল্ড যেন থাকে, কেবলমাত্র কোনো বিশেষ দল বা মতের হবার কারণে কেউ যেন কোনো নির্যাতনের নিবর্তনের শিকার না হয়, প্রশাসন যেন নিরপেক্ষ থাকে, পুলিশ যেন নিরপেক্ষ থাকে, নির্বাচন কমিশন যেন নিরপেক্ষ থাকে, জুডিশিয়ারি যেন নিরপেক্ষ থাকে। অর্থাৎ একটা সুষ্ঠু নির্বাচন করতে যেই পরিবেশটা দরকার সেটা যেন নিশ্চিত করা হয়, তারপরে যে খুশি সে জিতুক। এখনো কিন্তু বিএনপির দাবি ঠিক সেটাই, নির্বাচনটা সুষ্ঠু হোক, যেই ক্ষমতায় আসবে, যেই সরকার গঠন করবে, যেই পার্লামেন্টে যাবে, তাদের হাত দিয়ে সংস্কারটা হোক, তাহলে সেই সংস্কারটা স্থায়ী হবে, টেকসই হবে। এখন আপনি যতই সংস্কার করুন না কেন, পরের সরকার যদি সেটা না মানে হবে না। আর নির্বাচন নিয়ে ধোঁয়াশার কথা আপনি বলেন তো কিরণ ভাই, এই যে অগস্টে গণ অভ্যুত্থান হলো, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, আজকে জানুয়ারির মাঝামাঝি, 5 মাস কিন্তু হয়ে আরো কয়েকদিন পারও হয়ে গেছে। এখনো আমরা সরকারের তরফ থেকে কোনো স্বচ্ছ ধারণা পাইনি কবের মধ্যে নির্বাচন হতে পারে। আপনি বলতে পারেন যে এই সরকার তো বলেছে, চিফ অ্যাডভাইজার বলেছে যে এই ডিসেম্বর কিংবা জানুয়ারি 2026, ফার্স্ট কোয়ার্টার 2026। পরের দিনই কিন্তু তার প্রেস সচিব শফিক ভাই উনি বলেছেন জুন 2026। আবার আমরা দেখলাম প্রধান নির্বাচন কমিশনার বলছে এটা আসলে আবহাওয়ার উপরেও নির্ভর করে। এখন আবহাওয়ার উপরে যদি নির্ভর করে তাহলে তো জুন 2026 হওয়ার কথা না, কারণ আমরা সাধারণত জুন জুলাইতে বর্ষাকাল, গরমকাল এই সময় সাধারণত আমরা ভোটের আয়োজন করি না, আমরা করি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে ভোটের আয়োজন। তো তাহলে সেই 26-এর জানুয়ারি মানে 26-এর ডিসেম্বর বা নভেম্বরে চলে যায়। সো আমরা না এগুলো সব স্পেকুলেট করছি, আমি ধারণা করছি যে এরকম হতে পারে, আপনি আপনার মতো ব্যাখ্যা করবেন। ওনারা কিন্তু কোনো কিছু স্পষ্ট করছেন, আমরা শুধু স্পষ্টতাটাই ওনাদের কাছে আশা করেছিলাম। মানে সেটি হয়তো বা এমন হতে পারে, যেমন আমরা একটা জায়গায় তো মানুষ একমত হচ্ছে, যেটা আপনারা সামাজিক চুক্তির কথা বলছেন, সামাজিকভাবে কিন্তু মানুষ এতটুকু চিহ্নিত করতে পেরেছে যে পতিত আওয়ামী সরকারের দ্বারা যে এই জুলাই আগস্ট বিপ্লবে যে 2000 ছাত্র জনতাকে তারা হত্যা করেছে, এটুকু কিন্তু সামাজিক চুক্তির মধ্যে দিয়ে সমাজ নিদারুণভাবে এই বেদনার কথা কিন্তু কখনো ভুলে যাবে না যে আজকে প্রায় 18-20 হাজার তারা নানাভাবে পঙ্গু হয়ে, কারো চোখ নাই, কারো হাত নাই, এটি তো একেবারে দৃশ্যমান। এবং সেই দৃশ্যমান বিষয়গুলোকে তো একটা শৃঙ্খলাইজ পরিস্থিতিতে আনতে হবে। যেমন যদি বিচারের কথা বলা হয়, আজকে যেগুলি এভিডেন্স হাজির করা হচ্ছে, সেই এভিডেন্স হাজির করার জন্য একটা সময় দরকার আছে। তো তাদের যদি বিচারের প্রক্রিয়াটা শুরু না করে আপনাদের নির্বাচনের দিকে চলে যাওয়ার জন্য বেশি মনোযোগ দেওয়া হয়ে থাকে, তাহলে তো এটি তো মনে করেন যে আপনাদের সামাজিক চুক্তির কথা যেটা বলা হচ্ছে সেই জায়গার মধ্যেও তো এক ধরনের টানাপোড়েন তৈরি হবে কিনা। কারণ প্রথম তো এই যে হত্যাকাণ্ড ঘটে গেল, এতগুলো মানুষকে হত্যা করলো এবং নিশ্চিত মৃত্যু হবার আগ পর্যন্ত কিন্তু বারবার গুলি চালানো হলো। নিশ্চয়ই আপনার মনে আছে আপা, যাত্রাবাড়ি থানার একজন পুলিশ অফিসার তার ওসিকে ফোন করে বলেছে, স্যার একজন মানুষকে মাত্র কয়টা গুলি লাগে। তো সেই অবস্থাটাকে আপনি কীভাবে দেখেন? সেই সাথে আপনি ওই ভিডিওটাও চিন্তা করেন, আসাদুজ্জামান খান কামাল দাঁড়িয়ে আছে, তার এক পাশে পুলিশের এক সদস্য দাঁড়ানো, তিনি বলছেন স্যার একটা গুলি করি একটাই মরে, ওইটাই যায়, আর তো কেউ যায় না, এরকম তো কোনোদিন দেখি নাই। সে আসাদুজ্জামান খান কামাল কি করে দেশ থেকে চলে গেল? সেই সময়ে অতি সক্রিয় ভূমিকা পালন করা আরাফাত, মোহাম্মদে আরাফাত, উনি কোথায় আছেন? তথ্যমন্ত্রী ছিলেন। আমাদের শিক্ষামন্ত্রী ছিলেন মুহিবুল হাসান নওফেল, উনি কোথায় আছেন? এই প্রশ্নগুলো কি মানুষ করে না? করে তো। এবং এই 5 মাসে তাদের ওয়্যারঅ্যাবাউটসের ব্যাপারে সরকার কোনো তথ্য দিতে পেরেছে? তাহলে তারা কি করলো? এই প্রশ্নকে আমি রাখবো না। আমরা যদি দেখতাম যে তারা সত্যিকার অর্থেই দোষীদেরকে আইনের আওতায় আনবার চেষ্টা করছে, আইনের আওতায় আনছে, চেষ্টা করছে কেনই বা বলবো, তারা 8 তারিখ থেকে এই সরকার দায়িত্বে আছে, ঠিক আছে, 5 তারিখে গণঅভ্যুত্থান সমাপ্ত হলো। এরপরে আপনি কি মনে করেন এই 3 দিনে বাকি সবাই পালিয়ে গেছে, সবাই চলে গেছে? না, তা তো যায়নি। যেই ওবায়দুল কাদের বলল ছাত্রলীগই সামলানোর জন্য যথেষ্ট, এবং জুলাই মাসে এই কথা বলবার পরে ছাত্রছাত্রী কমন স্টুডেন্টদের উপরে যখন ছাত্রলীগের কর্মীরা ঝাঁপায় পড়লো, এই দায়িত্বকে ওবায়দুল কাদেরকে নিতে হবে না। ওবায়দুল কাদের কোথায়? এখন 4 মাস 5 মাস পরে এসে শুনে ওবায়দুল কাদের ওই জায়গা দিয়ে পালিয়েছে, সেই জায়গা দিয়ে পালিয়েছে। ওয়াই? তো এই সরকার কি করলো তাহলে? 1 2 হলো, এখনো আমরা দেখি ভিকটিম যারা হয়েছে, যারা আহত হয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পঙ্গু হয়েছে, তাদেরকে কেন ওই যখন
উপদেষ্টারা যান বা স্বাস্থ্য উপদেষ্টা যখন গেছেন, তাদেরকে কেন নিচে নেমে এসে বিক্ষোভ করতে হয়েছে? কেন তাদের সুচিকিৎসা এনশিওর করা হয়নি? কেন মাত্র অল্প কিছু টাকা যারা আহত হয়েছেন তাদের জন্য বরাদ্দ হয়েছে 1 লক্ষ বোধহয় পার হেড? কেন এই সামান্য টাকা? এই প্রশ্নগুলো তো আমরা তুলতে পারি, তাই না? আপনি যদি জেনুইনলিও কাজটা করতেন, বিচারটা শুরু করতেন, যারা দোষী, একেবারে চোখের সামনে যাদেরকে আমরা দোষী দেখতে পাচ্ছি তাদেরকে আইনের আওতায় আনতেন, আপনি যদি যার বিরুদ্ধে যেই মামলা অ্যাপ্লিকেবল সেটা দিতেন। কেন বলতেছি? সালমান এফ রহমান ঋণ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। সালমান এফ রহমান কয়েক লক্ষ কোটি টাকা মন্দ ঋণ নিয়ে বসে আছে। আপনি তাকে অর্থনীতির মামলায় না ফেলে আপনি যদি তাকে খুনের মামলায় ফেলেন, এটা কি আপনি পরবর্তীতে, আজকের দিনই তো শেষ দিন না, এটা তো ট্রায়ালে যাবে, রায় হবে, উচ্চ আদালতে যাবে, এই মামলা কি টিকবে? তাহলে আপনি জেনে শুনে কেন অমন মামলা দিচ্ছেন যে মামলাটি টিকবে না? সাদা চোখেই বোঝা যায় এই মামলা টিকবে না। তাহলে আপনি কাকে বাঁচাতে চাইছেন? কাউকে না কাউকে তো আপনি বাঁচাতে চাইছেন। অভিযোগটা কার বিরুদ্ধে আপনার? আমার অভিযোগ ধোঁয়াশার বিরুদ্ধে। আচ্ছা। আমার অভিযোগ অস্বচ্ছতার বিরুদ্ধে। এই সরকারের মধ্যে আমি স্বচ্ছতার অভাব লক্ষ্য করি। তো ওনারা যদি মানে মানে ভেতর থেকে সহি হতেন, আমি দুঃখিত এভাবে বলার জন্য, ভেতর থেকে সহি হতেন, মানুষ কিন্তু জেনুইন এবং ফেকের ডিফারেন্স খুব ভালো বুঝতে পারে। ওনারা যদি জেনুইনলি আসামি যারা এই গণ অভ্যুত্থানে গণহত্যার সঙ্গে যুক্ত, যারা এই গণ অভ্যুত্থানে মানুষকে নির্বিচারে গুলি করার সঙ্গে যুক্ত, যারা আদেশ দিয়েছেন এবং যারা আদেশ পালন করেছেন, এই দুপক্ষর ব্যাপারেই বিচারের ব্যাপারে যদি তারা শক্ত অবস্থান নিত, তাহলে কিন্তু কোনো দল নির্বাচন নিয়ে এতটা অস্থির হতো না। এখন যেটা মনে হচ্ছে যে তারা এগুলোকে অজুহাত হিসেবে সামনে আনছে, বিচারটাকে তারা অজুহাত হিসেবে সামনে আনছে, আহতদের চিকিৎসাটাকে অজুহাত হিসেবে আনছে, সংস্কারটাকে অজুহাত হিসেবে আনছে। 31শে ডিসেম্বরের মধ্যে নাকি 6টা কমিটি তাদের সকল রিপোর্ট দেবে, পরে আরো 4টা কমিটি, মোট বোধহয় 10টা না 12টা কমিটি হয়েছে, সকলের রিপোর্ট দিবে 31শে ডিসেম্বর। 31শে ডিসেম্বর তো কোনো রিপোর্ট আসলো না। এখন শুনি প্রথমে ছিল 7 তারিখ, এখন সেটা 15 তারিখ পর্যন্ত বর্ধিত হয়েছে। 15 তারিখেও কয়টা কমিটি রিপোর্ট দেয় আপনারা দেখবেন, কয়টা কমিশন রিপোর্ট দেয় আমরাও দেখবো, আপনারাও দেখবেন। আচ্ছা, তারপরে আপনি চিন্তা করেন হঠাৎ করে প্রোক্লেমেশন নিয়ে বিরাট হইচই। প্রোক্লেমেশন নিয়ে যখন কথা উঠলো, সরকার বলল এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভ, ব্যক্তিগত উদ্যোগ, প্রাইভেট ইনিশিয়েটিভ। প্রাইভেট ইনিশিয়েটিভের মধ্যে তো কখনো গভর্নমেন্ট নিজেকে জড়ায় না, কিন্তু তারপর পরই আমরা দেখলাম যেই দিন তাদের প্রোক্লেমেশন দেওয়ার কথা সেই দিনই তারা আবার বলল, সরকার বলল আমরা এটাকে আমরা দেব, তারপরেই আবার সরকার বলল আমরা এটাকে ফ্যাসিলিটেট করব। দেখেন 3 রকম কথা, প্রাইভেট ইনিশিয়েটিভ, আমরা দেব, আমরা ফ্যাসিলিটেট করব, তিনটা কিন্তু 3 ধরনের কথা। এগুলো দায়িত্বশীলতার পরিচয় নয়, এগুলো স্বচ্ছতার পরিচয় নয়। আপনারা যেভাবে দোষারোপের রাজনীতির মধ্যে জড়িয়ে পড়ছেন কিনা আমি জানি না, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যারা এখন দায়িত্বে আছেন, স্পেসিফিকলি 2-1 হয়তোবা মনে হতে পারে তারা হয়তোবা প্রশাসনিকভাবে অত ক্যাপাবল নয়, কিন্তু ব্যক্তিগতভাবে আমরা তো এমন কোনো যারা আছেন তাদেরকে কোনো অনিয়ম, দুর্নীতি এরকম কোনো কিছুর মধ্যে কিন্তু আমরা সেভাবে বলতে পারি না। তাদের উদ্দেশ্য সৎ, তারা হয়তোবা সৎ উদ্দেশ্যে কাজ করতে গিয়ে একটু সময় নিচ্ছে। তো সেই সময় নেবার ক্ষেত্রে যদি এরকম টানাপোড়েন তৈরি হয়ে যায়, তাহলে কি যাদেরকে বিদায় করা হলো সেই পতিত সরকার, তারা তো আবার কোনো না কোনোভাবে সুযোগ পেয়ে যেতে পারে বলে কোনো শঙ্কা থাকে কিনা? দেখুন, 5 মাস কিন্তু একটি লম্বা সময়। কেন লম্বা সময়? যদি একটি নির্বাচিত সরকার হয় যার মেয়াদ 5 বছর, তার জন্য 5 মাস আপনি হানিমুন পিরিয়ড না বললেও ইনিশিয়াল পিরিয়ড হিসেবে ধরতে পারেন, প্রাথমিক সময়। কিন্তু যেই সরকারটি আসলে অন্তর্বর্তীকালীন সরকার এবং যার মেয়াদ আসলে একটা যৌক্তিক সময় পর্যন্ত, সেটা আর যাই হোক 5 বছরের আশপাশেও না, সেই সরকারটির জন্য কিন্তু 5 মাস বেশ লম্বা সময়। এবং উপদেষ্টারা নিজেরাই নিজেদেরকে 10-এ 2-3 এরকম দিচ্ছেন, তাই না? তাই যদি হয় এবং তাদের যদি কোনো রকম কোনো ভেস্টেড ইন্টারেস্ট না থাকে, ধরেন আমি নিজেকে 10-এ 2 দিচ্ছি, আমি কিন্তু ওখানে থাকবো না, আমি রিজাইন করব, তাহলে 10 কি তারা নিজেদেরকে দিচ্ছে? হ্যাঁ, আপনি যদি আসিফ নজরুলের বক্তব্য শোনেন, তিনিও তার মার্কিং করছেন, প্রধান উপদেষ্টা বলছেন আমি নিজেই পারছি না, অন্যদের দোষ আমি কি দেব। তো এগুলো তো একরকম স্বীকারোক্তি, শুনতে ভালো লাগছে আমাদের, বিকজ সহজ সরল ভাষায় একরকম স্বীকারোক্তি দিচ্ছেন, কিন্তু এই স্বীকারোক্তি বা এই বারবার আমি ফেল করছি, আমি খারাপ ছাত্র, এই এক্সকিউজ কিন্তু বাবা মা এই সময় ওনারা যদি হাল না ধরতেন তাহলে কি অবস্থা হতো?
তারা তো একটা গুরুত্বপূর্ণ সময় দেশের সবচাইতে যখন একটা দুর্যোগ চলছিল সেই সময় তারা হাল ধরেছেন। তারা ওই সময় হাল ধরেছে বলে তাদের কাজের সমালোচনা করা যাবে না, বিষয়টা কি এমন? না, মানে সমালোচনা তো নিশ্চয়ই যিনি যদি কোনো সমালোচনার মুখোমুখি হয় তাকে করা যেতেই পারে, কিন্তু যারা হাল ধরেছেন একটু ধৈর্য সহকারে মোকাবেলা করা যায় কিনা। আমি মনে করি রাজনৈতিক দলগুলো কিন্তু যথেষ্ট ধৈর্য এবং সহিষ্ণুতার পরিচয় দিচ্ছে, যথেষ্ট। আপনি দেখুন, সরকারের দুটো সিদ্ধান্তের কথা আমি পাশাপাশি বলি। একদিকে সরকার ভ্যাট বাড়ালো, আচমকা ধুম করে ভ্যাট বাড়ালো, 12,000 কোটি টাকা নাকি তাদের বাজার থেকে উঠবে, প্রথম আলোর রিপোর্ট। একই দিনে রিপোর্ট আসলো মহার্ঘ ভাতা দেয়া হচ্ছে সরকারি কর্মকর্তাদের, 7,000 কোটি টাকা সেখানেই চলে যাবে। এই যে আপনি জনগণের পকেট থেকে, যখন কিনা জনগণ হিমশিম খাচ্ছে দ্রব্য মূল্য নিয়ে, আপনি সেটা কন্ট্রোল করতে পারছেন না, টিসিবি ট্রাকের পেছনে সারি, মানুষের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, তখন আপনি ধুম করে মোবাইল, ইন্টারনেট, রেস্টুরেন্ট খরচ, তারপরে আপনার আরো মানে প্রতিদিনের আমাদের নিত্যদিনের যেই প্রয়োজন সাধারণ মানুষের, সবকিছুর খরচ আপনি বাড়িয়ে দিলেন, 30% করে দিলেন ভ্যাট। এই মানুষগুলোর 12,000 কোটি টাকা এদের পকেট থেকে তুলে নিয়ে আপনি 7,000 কোটি টাকা দিয়ে দিচ্ছেন আমলাদের। কেন? পলিটিক্যাল গভর্নমেন্ট অনেক সময় আমলাদের খুশি করতে চায় নির্বাচনকে মাথায় রেখে, বিশেষ করে ওই গভর্নমেন্ট যদি ইলেকশন ম্যানিপুলেশনের মধ্যে দিয়ে পাওয়ারে থাকতে চায়। হাসিনা করেছে সেটা, সরকারি কর্মকর্তা কর্মচারীদের অস্বাভাবিক হারে মানে সুবিধা দিয়েছে, সুযোগ দিয়েছে। এখন আপনি আমাকে বলেন তো, এই সরকারের যদি কোনো পলিটিক্যাল মোটিভ না থাকে, কেন তারা আমলাদেরকে হঠাৎ করে মহার্ঘ ভাতা, যেটা খুব বেশি বড় জোরালো দাবিও ছিল না, সেটা কেন দিতে হচ্ছে? সো এই জায়গাগুলোতে না প্রশ্ন তৈরি হয়। এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান একটা কথা শুরুতে, একদম শুরুতে বলেছে, এই সরকার আমাদের সরকার, এই সরকারকে কোনোভাবে ব্যর্থ করা যাবে না। তবে সরকার যদি নিজেকে ব্যর্থ করে, এই বাক্যটি গুরুত্বপূর্ণ, সরকার যদি নিজেকে ব্যর্থ করে, তাহলে কিন্তু আমাদের আর কিছু করার থাকবে না। এখন দুঃখজনকভাবে একজন মানে অবজারভার হিসেবে, বাংলাদেশের একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে এবং একজন আইনজীবী হিসেবে আমার মনে হচ্ছে যে সরকার না সামাল দিতে পারছে না। এটা বাংলাদেশের ভবিষ্যতের জন্য ভালো না। এই যে সামাল দিতে না পারা, আপনি যে প্রশ্নটা আমাকে করছিলেন, এই সামাল দিতে না পারার প্রক্রিয়া যদি আরো দীর্ঘায়িত হয় এবং সরকার যদি খাস বাংলা ভাষায় যেটাকে বলে লেজে গোবরে করে আরো বেশি, তাহলে কিন্তু পতিত যে সরকারের কথা আপনারা বলছেন, ফ্যাসিস্ট রেজিমের কথা বলছেন, আমি যেটাকে মাফিয়াতন্ত্র বলি, এই মাফিয়াতন্ত্র কিন্তু ফিরে আসার পথ অনেক বেশি সুগম হবে। সে কারণে আপনাদেরকে তো সহযোগিতা করা দরকার অন্তর্বর্তীকালীন সরকারকে। আমরা তো সহযোগিতা করছি কিরণ ভাই, না হলে আপনি আমাকে বলেন, বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী জানে, ইনক্লুডিং মানে একেবারে আমাদের ওয়ার্ড লেভেলের, ইউনিয়ন লেভেলের কর্মী পর্যন্ত, যে কালকে নির্বাচন হলে বিএনপি পরশু ক্ষমতায় আসবে, জানে তো। এবং বিএনপিকে 17 বছর নির্বাচন থেকে এক প্রকার ঠেলে দূরে রাখা হয়েছে, তাই না? এখন পর্যন্ত কি বিএনপি ভোটের জন্য খুব অস্থিরতা প্রকাশ করেছে? এখনো কি বিএনপি কালকেই নির্বাচন চাই এমন কিছু বলেছে? বিএনপি কিন্তু বারবার বলছে আমরা একটা রোড ম্যাপ চাই। রোড ম্যাপ তো ধরুন সরকারের জন্যও প্রয়োজন, কি তারা করতে চায়, কত সময় করতে চায়, আমার মতো সাধারণ মানুষ, আপনার মতো সাধারণ আমাদেরও কিন্তু প্রয়োজন। আমরা সেভাবে কিন্তু একটা গোল সেট করতে পারি, আমরা ঠিক করতে পারি আচ্ছা এই সময়ের মধ্যে এই কাজটা, এই সময়ের মধ্যে এই প্ল্যানটা আমরা করব। আপনারা যারা ব্যবসায়ী কমিউনিটি আছে বাংলাদেশে, তারা কিন্তু প্রত্যেকে হাত গুটিয়ে বসে আছে। বাংলাদেশে কিন্তু ইনভেস্টমেন্ট হচ্ছে না এখন, না মানে স্থানীয় না মানে বিদেশি কোনো বিনিয়োগই কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে হচ্ছে না। কেন হচ্ছে না? অনিশ্চয়তা। কেউ জানে না বাংলাদেশে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট কবে আসবে। আজকে দেখছিলাম ভারতের সেনা প্রধান বলছেন একটা কথা, যে স্মুথ আরো হবে যখন একটি পলিটিক্যাল গভর্নমেন্ট সরকারে আসবে। সো জাতীয় এবং আন্তর্জাতিক, দেশ এবং বিদেশ, প্রতিটা ক্ষেত্রেই অবস্থা অনেকখানি পরিবর্তন হবে যদি একটি সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসে। নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম ব্যারিস্টার রুমিন ফারহানার সাথে, আমরা একই আলোচনা নিয়ে ফিরব। আমরা একটা জাতীয় সরকার গঠনের কথা বলা হচ্ছে বারবার, সেই বিষয়ে আমরা বিরতির পর কথা বলবো, অন্য আরও দু একটি প্রসঙ্গে কথা বলে আমাদের আলোচনা শেষ করবো। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পরও আমরা আমাদের প্রিয় অতিথি ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে আপনাদের কাছে হাজির থাকবো। ছোট্ট একটা বিরতি।
ইস্পানী মির্জা শুভরাত্রিতে আবারও ফিরে এসেছি। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। আমরা রেইনবো নেশন নিয়ে কথা বলতে গিয়ে আসলে আমাদের জাতীয় আন্তর্জাতিক সামগ্রিক বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। আমি রুমিন ফারহানা, আপনার কাছে যদি একটা বিষয়ে আসি, যেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কয়েকদিন আগেই তিনি বলেছেন যে 16 বছর ধরে আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করছি, আমাদের কোনো বিভেদ নেই, তবে আমাদের ঐক্য ফাটল ধরানোর চেষ্টা করা হচ্ছে, সেটা পারবে না, আমরা এগিয়ে যাব, আমাদের ধৈর্য ধরতে হবে, হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না। এটি কেন বলেছেন আমি এটা জানি না, তবে আমরা ইতিমধ্যে একটা বিষয় দেখতে পাচ্ছি যেটি আপনারা যদিও যুগপৎ আন্দোলন করেছেন জামাতের সাথে, পাল্টাপাল্টি এক ধরনের মনে হচ্ছে যে তর্ক, আবার পাল্টা তর্ক একটা চলছে। তো এই নিশ্চয়ই মির্জা ফখরুল সাহেব খুব ভালো কথা বলেছেন যে আমাদের মধ্যে যত কিছুই হোক না কেন কোনো ফাটল ধরানো যাবে না। তো ইনি কেন ফাটল ধরনের প্রসঙ্গটা আনলেন এবং কাদের মধ্যে ফাটল ধরনের কথা বলছেন? কিরণ ভাই, যখন আমরা গত 17 বছর একসাথে মার খেয়েছি, একসাথে জেলে গেছি, একসাথে নানান রকম নির্যাতনের মুখোমুখি হয়েছি, একসাথেই এলাকা থাকতে পারি নাই, একসাথেই চাকরি হারিয়েছি, ব্যবসা করতে পারি নাই, দোকান জমি দখল হয়ে গেছে, আমাদের তো একসাথেই এই সাফারিংগুলো হয়েছে, তাই না? সো আমাদের ঐক্যের কথাটা যেটা বলছেন, এটা কিন্তু আমাদের দুঃসময়ের ঐক্য, এবং এই ঐক্যে ফাটল ধরানো মুশকিল। ঐক্যটা কিসের ঐক্য? ঐক্যটা হচ্ছে একটা গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের ঐক্য। একটা মত প্রকাশের স্বাধীনতা আছে এমন বাংলাদেশ করতে হবে, মানবাধিকার সমুন্নত থাকবে এরকম বাংলাদেশ চাই, কেবলমাত্র ভিন্ন মত পথের কারণে কেউ অত্যাচারের শিকার হবে না এমন বাংলাদেশ চাই, দুর্নীতি করে কেউ হঠাৎ হাজার কোটি টাকার মালিক হয়ে যাবে, বছরে $16 বিলিয়ন পাচার হয়ে যাবে, কিংবা 28 লক্ষ কোটি টাকা 10 বছরে হাওয়া হয়ে যাবে, এরকম বাংলাদেশ আমরা কেউ চাই না। এই জায়গাটাতেই কিন্তু আমাদের ঐক্যটা আছে, এবং সেই ঐক্য আগেও ছিল, এখনো আছে। রাজনীতির মাঠে তর্ক বিতর্ক থাকবেই, এবং এটা বরং সুস্থ রাজনীতির প্রতিযোগিতাকেই ইঙ্গিত করে। জামাত আলাদাভাবে নির্বাচন করতে চায়, এবং সেখানে কোনো অন্যায় কিছু নাই, চাওয়াটা থাকতেই পারে। বড় একটি রাজনৈতিক দল, তাদের নেতাকর্মীরা আছে, ভোটার আছে, সমর্থক আছে, তারা তো আলাদাভাবে নির্বাচন করতে চাইতেই পারে। এবং বিএনপি আরো বড় একটি রাজনৈতিক দল, বিএনপির অসংখ্য নেতাকর্মী আছে, অসংখ্য ভোটার আছে, প্রার্থী আছে। সো বিএনপিও তার মতো করে ইলেকশনের মাঠ গুছানোর চেষ্টা করছে। সো যখন আপনিও আপনার মতো ইলেকশনের মাঠ গুছাবেন, আমিও আমার মতো ইলেকশনের মাঠ গুছাবো, এবং আমরা মাঠের মধ্যে সুস্থ প্রতিদ্বন্দ্বিতা করব, প্রতিযোগিতা করব, নির্মূলের রাজনীতি না, সুস্থ প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিযোগিতা হবে। সেখানে তো কিছু কথা তর্কাতর্কি, কিছু একটু কথার লড়াই হবেই। এটা আমি সুস্থ রাজনীতির চর্চা বলে মনে করি। এটা সুস্থ প্রতিযোগিতার একটা অংশ হিসেবে আমি সেভাবেই দেখি। আমি বিষয়টিকে তাহলে সেই জায়গায় যদি আসি আমরা, যে আপনারা জাতীয় সরকারের কথা বলছেন, আমি আপনাদের বড় বড় নেতারাও বলছেন যে বিএনপি যতটি আসনই পাক না কেন, সংখ্যাগরিষ্ঠ আসন পেলেও একটা জাতীয় সরকারের কথা বলছেন। এখন এই জাতীয় সরকার বলতে আসলে আপনারা কি বোঝানোর চেষ্টা করছেন? এটি কি নির্বাচনে যাওয়ার, বৈতরণী পার হওয়ার কোনো আপনাদের মনোবাসনা কিনা, নাকি সত্যি সত্যি একটা জাতীয় সরকার হবে, সবাই মিলে একটা ঐক্যমতের ভিত্তিতে যারা যুগপৎ আন্দোলন করেছেন, ছোট দল বড় দল সবাইকে নিয়ে আসলে এই সরকারটা, এই রাষ্ট্রটা পরিচালিত হবে? আমি আপনাকে খুব বিনয়ের সাথে একটা কথা বলি, নির্বাচনে বৈতরণী পার হওয়াটা না বিএনপির জন্য কোনো চ্যালেঞ্জ না। এটা যে এখনকার জন্য সত্য তা না, 14 সাল থেকেই কিন্তু এটা বিএনপির জন্য সত্য। মোটামুটি একটা নির্বাচন হতো, মোটামুটি সুষ্ঠু হলে বিএনপি 14 সালেই ক্ষমতায় আসে, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া 14 সালেই প্রধানমন্ত্রী হন। সো নির্বাচনী বৈতরণী পার হওয়ার যে বিষয়টি, এটি বিএনপির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, আজকে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু এই জাতীয় সরকারের কথা বহু আগেই বলেছেন, এবং তিনি এনশিওর করেছে যে যেই ছোট ছোট রাজনৈতিক দলগুলো বিএনপির সঙ্গে এই দীর্ঘ লড়াই সংগ্রামে মাঠে ছিল, যেই ছোট ছোট রাজনৈতিক দলগুলোর অনেক নেতা আছেন যাদের প্রাজ্ঞতা, অভিজ্ঞতা, রাজনৈতিক মেধা এবং দক্ষতা ডেফিনেটলি দেশের কাজে লাগানো উচিত, সেই মানুষগুলোকে নিয়েই কিন্তু জাতীয় সরকার করার একটা পরিকল্পনা বিএনপির আছে। সো এখানে আমরা যেটা বলতে চাই যে 17 বছরে প্রত্যেকের যার যার জায়গা থেকে লড়াই করার, সংগ্রাম করার এবং অবদান রাখবার, এবং এই মানে অভ্যুত্থানকে বেগবান করবার জন্য প্রত্যেকের যার যার জায়গা থেকে অবদান আছে। সো এই অবদানের স্বীকৃতি স্বরূপ সকলকে নিয়েই আমরা বিএনপি একটি জাতীয় সরকার করার কথা বলছে। এবং নিশ্চয়ই সব দল আশাবাদী হতে পারে
যে জাতীয় সরকারে তারা একটা পার্টিসিপেশন হবে, একটা অংশগ্রহণ হবে। নিশ্চয়ই। এবং আপনি যেটা বলছিলেন যে 14 সাল থেকে যদি নির্বাচনের একটা সুষ্ঠু নির্বাচন হতো, সেই নির্বাচন হলে এটা তো আমরা নিজেরাই যারা গণমাধ্যমে কাজ করি বা যারা সাধারণ মানুষ দেখে তারা তো নিজেরাই বুঝতে পারছিল যে আসলে আওয়ামী লীগের কয়টি সিট পেত। একদম। যদি এবং যদি আমার মনে হয় কারণ সরি টু ইন্টারাপ্ট করছি, নিশ্চয়ই নিশ্চয়ই সবচেয়ে ভালো বুঝেছিল শেখ হাসিনা, সবচেয়ে ভালো, কারণ তার কাছে ডিজিএফআই, এনএসআই, গোয়েন্দা সবার রিপোর্ট আছে। সো উনি জানতেন যে ওনার পক্ষে আসলে ওনার দলের পক্ষে কয়টা সিট পাওয়া সম্ভব। সে কারণেই কিন্তু হঠাৎ করে তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করা, এটা কিন্তু ওনার ইলেকশন ম্যানিফেস্টোতে ছিল না। 2008-এর নির্বাচনী ইশতেহারে কিন্তু কোথাও লেখা ছিল না যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করব। যেই উনি দেখলেন যে দেশীয় এবং বিদেশি ষড়যন্ত্র দিয়ে উনি 2/3 মেজরিটি পেয়ে গেছেন সংসদে, অমনি উনি তত্ত্বাবধায়ক সরকার বাতিলের একটা পায়তারা করলেন এবং সংবিধানের মানে সংশোধনের জন্য আদালতের ঘাড়ে তিনি বন্দুকটা রাখলেন। তো সেই অবস্থায় এখন তো আওয়ামী লীগের আসলে যে অবস্থা সেটা দেখা যাচ্ছে যে বড় বড় নেতা নেত্রী যারা আছেন তারা তো আসলে অনেকেই দেশে নাই, যারা আছেন তারা হাজতে আছেন। এবং আমরা যদি মাঝারি গোছের নেতা কর্মীদেরকে দেখি তারা অনেকেই এখন সামাজিকভাবেও কিন্তু এখন কোথাও যাচ্ছে না, আসছে না, খুব একটা দেখা যাচ্ছে না। ইভেন আমরা যদি এখন আমাদের গ্রামে মফস্বলে তো ওয়াজ মাহফিল চলে, সেখানেও কিন্তু এখন দেখা যায় যে সামাজিকভাবে সেই ওয়াজ মাহফিলে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা খুব একটা বেশি যাচ্ছে না। তাহলে আপনি যেটি বললেন যে শেখ হাসিনা খুব ভালো করেই জানতেন তার অবস্থানটা কি, তাহলে ভবিষ্যৎ শেখ হাসিনার অবস্থান কি বা আওয়ামী লীগের অবস্থান কি হতে পারে? আমি নিকট ভবিষ্যতে আমি শেখ পরিবারের কেউ, শুধু শেখ হাসিনা বলে নন, কেউই বাংলাদেশে আওয়ামী লীগের হাল ধরতে পারবে এবং সেভাবে সেটা শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে, এটা আমি আমার ব্যক্তিগতভাবে সেটা মনে হয় না। বিকজ এত মানুষের রক্তের দাগ তাদের হাতে, এবং এই যে দুর্নীতির ভয়াবহ সব তথ্য সামনে আসছে, একে মানে মানুষের উপর নৃশংসতা, দেশের মানুষের উপর গুলি চালানো, দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজ দেশের মানুষের দিকে লেলিয়ে দেওয়া, অন্যদিকে দুর্নীতি, এই দুটার যে যুগপদ একটা ব্লেন্ড হয়েছে, এখান থেকে আমার মনে হয় না যে শেখ পরিবারের কেউ আওয়ামী লীগের রাজনীতি হাল ধরতে পারবে। আওয়ামী লীগ যদি রাজনীতি করতে চায় তাহলে তারা আসলে কাদেরকে নেতৃত্বে এনে কিভাবে রাজনীতি করবে এটা তাদেরকেই ঠিক করতে হবে। তাহলে যে আসন্ন যে নির্বাচনের কথা আমরা এতক্ষণ বললাম, সে নির্বাচনে তাদের অংশগ্রহণটা কি হতে পারে? আমার মনে হয় মানুষ কিন্তু তাদেরকে না বলেছে, রেড কার্ড দেখিয়েছে। তবে হ্যাঁ, তাদের কিছু ফিক্সড ভোট আছে। একটা সাম পার্সেন্টেজ অফ ভোটার পৃথিবী উল্টে গেলেও নৌকায় ভোট দেবে, এরকম আছে। সো ঠিক এরকম ধানের শীষেরও ভোটার আছে, প্রচুর ভোটার আছেন। একদম আছে, বলা তো হয় 32% এভাবে ভোটাররা ভাগ, আর বাকিটা হচ্ছে সুইং ভোট, 40% হচ্ছে সুইং ভোট। আমি ধরে নিলাম বিএনপির ভোট এখন 42% হয়তো আরো বেড়েছে, 45%, হু নোস। আর আওয়ামী লীগেরটা কমে হয়তো 25% হয়েছে। মানে যেগুলো জাস্ট স্পেকুলেশন আর কি, ধারণা আমার। তো এরকম হয়েছে, কিন্তু ওই ভোটটা তো আছে। এখন এই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে গণহত্যাকারী দল হিসেবে কিংবা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত দল হিসেবে, ঠিক যেভাবে জামাতের বিচার আওয়ামী লীগ করেছিল, মানে করার একটা নাটক সাজিয়েছিল তারা, সেভাবে এই আওয়ামী লীগের বিচার করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নির্বাচন থেকে দূরে রাখবে, নাকি আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে, এই সিদ্ধান্তগুলো এবং এই আলোচনাগুলো কিন্তু এখন হওয়া উচিত কিরণ ভাই। এই আলোচনাগুলো আমরা কেউ করতে চাই না। আমি লক্ষ্য করেছি সকলেই প্রশ্নটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, এবং বিশেষ করে যারা সরকারে আছেন এবং নির্বাচন কমিশনে আছেন, তাদের তো এই বিষয়গুলো নিয়ে ব্যাপক আলোচনা এবং একটা সিদ্ধান্তে আসা উচিত, কারণ নির্বাচনের খুব বেশি দেরি নাই। কিন্তু আবার আপনি ধরেন আওয়ামী লীগের তো একটা ফিক্সড ভোটের কথা আমরা আলোচনা করলাম, আওয়ামী লীগ আসলো নির্বাচনে এবং আওয়ামী লীগ প্রার্থী দিল, দেওয়ার পরে যেই এলাকাটাতে এতদিন সেই প্রার্থীর ভোটাররা, সমর্থকরা নির্বিচারে মানুষের উপর জুলুম করেছে, সেই লোক যখন আবার গিয়ে এলাকায় ভোট চাবে, এলাকায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা যেটা দাঁড়াবে, মাঠের অবস্থা যেটা দাঁড়াবে, সেটা নিয়ন্ত্রণ করার মতন ফোর্স কি সরকারের আছে? আসলে কি তারা আসতে পারবেন? মানে আপনি তো বললেন আরেকটু দূরে গিয়ে বললেন তারা যদি আসে, মানে জনগণ কি তাদের গ্রহণ করবে? তারা কি আসতে পারবে? জনগণ তাদের গ্রহণ করবে না কিরণ ভাই, জনগণ তাদের গ্রহণ করবে না, এই ব্যাপারে নিশ্চিত। কিন্তু তাদের আসার মানে পথটা রুদ্ধ করবার পথ হচ্ছে আইনগতভাবে দলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দল নিষিদ্ধ করা। তাহলে তো সেই প্রক্রিয়াও সরকারকে শুরু করতে হবে। আমি শুধু বলতে চাচ্ছি, হাতে তো সময় বেশি নাই,
কি করতে চান সেটা পরিষ্কার করেন মানুষের কাছে, অ্যাটলিস্ট নিজেদের মধ্যে একটা সিদ্ধান্তে আসেন এবং সেটা জাতিকে জানতে দেন। আর যদি আপনাদের মধ্যে কোনো কনফিউশন থাকে মানুষের কাছে আপনারা যেতে পারেন, গণভোটের আয়োজন করতে পারেন, করেন। তো আমি একটু আপনার ব্যক্তিগত রাজনীতির দিকে আসি। আপনি তো অনেকদিন আন্দোলন সংগ্রাম করলেন, আমরাও দেখলাম। নিশ্চয়ই যারা বিএনপি পন্থী তারা তো প্রত্যেকেই জানে, সাধারণ মানুষও জানে, টেলিভিশন যারা দেখে তারাও জানে। তো আপনি আপনার নিজের রাজনীতিটিকে কিভাবে ভাবছেন, কি চাচ্ছেন আপনি? আপনি নিশ্চয়ই আমরা চাই যে আপনি দেশের রাজনীতিতে পার্লামেন্টে যাবেন, উচ্চকিত কণ্ঠে জনগণের কথা বলবেন। আপনার রাজনৈতিক অবস্থানটা কি অবস্থা চলছে? আমি মাসের অন্তত 15 থেকে 20 দিন এলাকায় থাকি। আচ্ছা। এবং আমি খুব থরলি এনজয় করি। আমার নেতাকর্মীদের খুব শক্তভাবে নির্দেশনা দেয়া আছে, কোনো রকম কোনো মানে মিসডিডের সঙ্গে যেন তারা যুক্ত না হয়, কোনো রকম কোনো অপকর্মের সঙ্গে যেন তারা কোনোভাবে যুক্ত না হয়। সো আলহামদুলিল্লাহ আমি যতবারই যাচ্ছি প্রতিবারই তো মিটিং, কোনো না কোনো সমাবেশ একটা আমি রাখি, মানে প্রতিবার যাওয়ার সময় একটা সমাবেশ আমি রাখি। এবং আপনি যদি পত্রিকাগুলোর দিকে নজর রাখেন আপনি দেখবেন সেখানে বলা হয় যে আমার জনসভায় জনতার ঢল। এবং আপনি যদি জেনুইন মানুষ হন, মানে ফেক অ্যান্ড জেনুইনের ডিফারেন্স না অনেকে মনে করে মানুষ বুঝতে পারে, মানুষ খুব ভালো বুঝতে পারে, খুব ভালো বুঝতে পারে। হ্যাঁ, সো মানুষের যে ভালোবাসা এবং যে স্বতঃস্ফূর্ততা আমি দেখি তাতে আমি খুবই আশাবাদী আগামী রাজনীতি নিয়ে। তো সে অবস্থা কি আপনার নেতাকর্মীরা কি এরকম আছে যে তারা আওয়ামী লীগের লোকদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে? আমার নেতাকর্মী একদম না, আমার এলাকায় আমার জানা নেতাকর্মী তারা একেবারেই না। আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন, ব্রাউনবাড়িয়া 2 সরাইল সুগঞ্জ না। এবং আমি কিন্তু দীর্ঘ 15 বছর যে কোনো অরাজকতার বিরুদ্ধে কথা বলেছি, সেটা নজির আপনারা নিশ্চয়ই আমাকে এখনো দেখেছেন। আমি কিন্তু এটাও বলেছি যে বিএনপির গ্রাসরুট লেভেলে অনেকেই বাণিজ্যের সঙ্গে যুক্ত, অনেকেই চাঁদাবাজির সঙ্গে যুক্ত। সো আমার নিজস্ব একটা প্যাটার্ন আছে, আমার নিজস্ব একটা ধরন আছে, এবং 17 বছর আমি যা করেছি সেখান থেকে আমি সরে যাব এটা ভাবার আসলে কোনো কারণ আছে বলে আমি মনে করি না। আমরা যে আলোচনার শেষের দিকে আসি, আমরা বেগম খালেদা জিয়া আমার তিনবারের প্রধানমন্ত্রী, তাকে কিভাবে আপনি বললেন যে নির্যাতন করা হলো, তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হলো, যেটি আমরা আলোচনায় বুঝতে পারছি যে তাকে যখন চিকিৎসা দেওয়া হচ্ছিল, যখন তাকে জেলখানা রাখা হচ্ছিল, সেখানে কোনো অপচিকিৎসা করা হয়েছে কিনা, কী কারণে যেন তার লিভারটা খারাপ হয়ে গেল, তাকে পিজি হাসপাতালে নেওয়া যখন হলো তখন আসলে কি ইঞ্জেকশন পুশ করা হচ্ছে, সব কিছুই কিন্তু একটা ধোঁয়াশা এবং ঘোলাটা অবস্থার মধ্যে আছে। তো আমরা আপনার মাধ্যমে একটু দর্শকদের কাছে জানতে পারবো কিনা যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্যের পরিস্থিতি কীরকম আছে? যদিও আমরা জাহিদ ভাইয়ের কাছ থেকে মুখপাত্র হিসেবে শুনতে পাই সেখান থেকে, তবু আপনার কাছে সর্বশেষ কোনো খবর আছে কিনা? দেখুন, এই মানুষটি গত 15 বছর যে অবর্ণনীয় অবস্থার মধ্যে দিয়ে গেছে, বাংলাদেশে গণতন্ত্রের জন্য আর কোনো রাজনৈতিক নেতা এতটা ত্যাগ স্বীকার করেছে বলে মনে হয় না। উনি যখন আলিয়া মাদ্রাসার কোর্টে আসতেন, আমি যেতাম রেগুলার, উনি কিন্তু হেঁটে গাড়ির থেকে নামতেন, হেঁটে কোর্টে যেতেন, কোর্ট থেকে হেঁটে গাড়িতে উঠতেন, উঁচু গাড়ি, উনি হাত নাড়তেন আমাদের দিকে তাকিয়ে, সব কিন্তু ঠিক ছিল। কারাগারে নেয়ার পর ওনার কি হলো যে উনি নিজের পায়ে দাঁড়াতে পারেন নাই, ওনার হাত বাঁকা হয়ে গেছে। কেন? কি হয়েছিল? কি করা হয়েছিল তার সাথে? আলহামদুলিল্লাহ আজকে খবর দেখলাম ম্যাডাম হাঁটতে পারছেন, নিজের পায়ে নিজে ভর দিয়ে দাঁড়াতে পারছেন, ওনার ফিজিওথেরাপি শুরু হয়েছে। আল্লাহর কাছে ওনার জন্য দোয়া করি এবং আমি দেশবাসীর কাছে ওনার জন্য দোয়া চাই। এই মানুষটি দেশের মানুষের জন্য অনেক অনেক ত্যাগ স্বীকার করেছে এবং ওনার ঋণ বাংলাদেশের মানুষ কোনোদিন শোধ করতে পারবে কিনা আমি জানি না। আমরা একটা কথা বেগম খালেদা জিয়া দেশনেত্রী ওনাকে নিয়ে বলতে চাই যে যখন হাসিনা পালিয়ে গেল, অনেকেই তার সাথে সাক্ষাৎ করতে গেল, তিনি হাসিনা সম্পর্কে কিন্তু একটা কটূক্তি করেননি, কোনো খারাপ মন্তব্য করেননি। তো এই যে গুণাবলী আল্লাহ তাকে দিয়েছে, আল্লাহ তাকে হায়াত দারাজ করুক, তার সুস্বাস্থ্য কামনা করি, এবং নিশ্চয়ই তিনি জনগণের মাঝে ফিরে আসবেন, আবার সেই দেশনেত্রী খালেদা জিয়া হিসেবে ফিরে আসবেন। আমরা একেবারে শেষ মুহূর্তে আপনাদের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে সাধারণ জনগণের জন্য বিশেষ কোনো বিশ্লেষণ আছে কিনা যে আপনারা কি করবেন
নির্বাচন হয়তো সামনে আসছে, মব জাস্টিসের কথা আমরা দেখেছি, যদিও সেটি কমে গিয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির একটু অবনতির কথা আমরা মাঝে মাঝে শুনতে পাই, আপনি নিজে বলছিলেন চাঁদাবাজির কথা বলছেন, সবশেষ মিলিয়ে আপনার কোনো নিজের কোনো দিক নির্দেশনা আছে কিনা? আমি এটুকুই বলবো, আপনারা দীর্ঘ 17 বছর অনেক সংগ্রাম করেছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন। এই সময়টা কিন্তু ঐক্যবদ্ধ থাকবার সময়। আমাদের আর খুব বেশি দিন আপনাদের অপেক্ষা করতে হবে, আর খুব বেশি দিন আপনাদের এই ধৈর্য ধারণ করতে হবে তা নয়। যেই অল্প কয়েকটা দিন আছে, ঐক্যবদ্ধ থাকবেন, ধৈর্য ধারণ করবেন এবং নিজ নিজ এলাকায় নিজের এমন একটা ইমেজ তৈরি করবেন যেন আপনাকে দেখেই মানুষ বিএনপির প্রতি ভালোবাসা অনেক বেড়ে যায় এবং বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপারে সাধারণ মানুষও একটা ঐক্যমতে আসে। দর্শক, আমরা সর্বশেষ বুঝলাম যে প্রত্যেকটি মানুষ যার যার এলাকায় আছেন, যাতে আপনাকে দেখেই বিএনপির প্রতিচ্ছবি মানুষ ভালোভাবে নিতে পারে। এবং আপনি নিশ্চয়ই আমাদের আজকের অতিথি ব্যারিস্টার রুবিন ফারহানার কাছ থেকে সে আহ্বান শুনলেন। আমরা আশা করব আগামী যে দিন আসছে সেই দিনে জাতি কিন্তু খুব প্রত্যাশিত হয়ে অপেক্ষায় আছে। জনগণ যদি ভোটের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনে, তাহলে যে অন্যায়, অত্যাচার, জুলুম, গুম, খুন, হত্যা, অর্থ পাচার, এগুলি হয়তোবা আমরা বন্ধ দেখতে পাবো। তবে আমি শেষে একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে যে 75 থেকে কিন্তু আওয়ামী লীগ যদি শিক্ষা গ্রহণ না করার কারণের জন্য কিন্তু আজকে 24-এর এই ঘটনা ঘটেছে। আমি বিএনপি সহ অন্যান্য জামাত রয়েছেন, অন্যান্য দল রয়েছেন, যারা আগামীতে সরকার গঠন করবেন, আপনারা কিন্তু 24 থেকে শিক্ষা গ্রহণ করবেন, যাতে ভবিষ্যতে বাংলাদেশের মানুষকে আর কোনোভাবে এই 24-এর মতো, এই জুলাই আগস্ট বিপ্লবের মতো আর কোনো বিপ্লব করতে হয়। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনাকে দারুণভাবে ধন্যবাদ জানাই আপনার আজকের উপস্থিতিতে আমাদের দর্শকদেরকে আপনার নির্মম বক্তব্যগুলো দেওয়ার জন্য। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো ইস্পানি মির্জা শুভরাত্রি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।